আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭১তম পর্ব। শুটিং চলছে আসহাব নামের একজন ব্যারিস্টারের বাড়ির পুকুর ঘাটে। আসহাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। আসহাব ঢাকায় থাকেন, কয়দিন হলো গ্রামে এসেছেন। বাড়িটা বানিয়েছেন বাংলো বাড়ির মতো। আসহাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয়ে সন্ধ্যা খানিক পর লিখন ক্লান্ত, সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারিদিকে গাছপালা, সুন্দর দৃশ্য। তার সহযোগী চা দিয়ে যায়। সে চায়ে চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকা ফিরবে। তার আগে দেখা হতো যদি। ত্রিধা লিখনের পাশে এসে বসলো। লিখন ত্রিধাকে খেয়াল করে বলল, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল, অন্য কাউকে আশা করেছিলে? লিখন হেসে চায়ে চুমুক দিল, বলল, আর কার আশা করব? কেন, পদ্মজা? লিখন জোরে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলল, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেও পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামের না দেখা মেয়েটাকে খুব হিংসা করে। সব মেয়েরা তাকে হিংসা করে, আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে পারত লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নামটা মুছে দিত। লিখন নির্বিকার কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়। রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো বলেছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে, যা একটা সদ্য কিশোরী মেয়েকে মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হয়। লিখনকে ওভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন, কি নিয়ে এত হাসা হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলল, তেমন কিছু না, বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতাব্বরকে তো চিনো? জি। 2 দিন আগে বাড়ির কর্ত্রী মারা যায়, দেখতে গিয়েছিলাম। হ্যাঁ, শুনেছি। মাতাব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে শীতে গরিবদের শীতবস্ত্র দান করেন। বড় সমাবেশ হয়, বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান। মজিদ হাওলাদারের ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গেছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এদিকটা তোমাদের রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না, এখানে সবাই বুঝদার, কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক নাম শুনেছি, এবার সচক্ষে দেখতে পারবো। খুব ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে। পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন হাওলাদার বাড়ির সম্পর্কিত আরো কিছু কথা বললেন, তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করলো, তাহলে পদ্মজাও আসবে? হ্যাঁ, বোধহয় আসবে। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজার নাম উঠলেই তার খারাপ লাগে, তবুও সে এই নামটা তোলে। সে অভিমানে সুরে বলল, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব। সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, বলল, ভাগ্যবতী মেয়ে না, একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। ত্রিধা তখন বলল, সে নিশ্চয়ই আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকেই কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকু রাগে কিরমির করে বলল ত্রিধা। লিখন এগিয়ে যেতে যেতেই বলল, তুমি এত সব কোথা থেকে যে জানো? অন্দরমহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধহয়। মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মগা কোথায় পদ্মজা জানে না। মদন মারা গেছে, এই খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থায় সেদিন পাতালঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথায় একই জায়গায় আঘাত করেছিল। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়।
পদ্মজার দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এখন বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চারপাশ পর্যবেক্ষণ করছে। অন্দরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মজিদের উপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধানী চোখে চারপাশে দেখতে দেখতে মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমির দুই হাতে মাথা চেপে ধরে উঠে বসে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, তারপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচতলার নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরের পাশেই সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে তৎ পেতে থাকে। আমিনা কখনো উপরে যায় না। লতিফা রিনুকে সে নিজে নিচতলায় এক ঘরে ঘুমাতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতিতে। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। পায়ের শব্দটি কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই, পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামচে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ ডেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয় তারা দুজন দুই পথের পথিক। পদ্মজার মৃদু আর্তনাদ শুনে আমিরের রক্ত চলকে ওঠে। সে দ্রুত তার শার্টের বুক পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে ওঠে। মাথা দুই হাতে ধরে রেখেছে, ভ্রুকুঞ্জল কুঁচকানো। আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, পদ্মজা। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দূরে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ টের পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে। রিনু হাতে হারিকেন। লতিফা রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পিছনে ফিরে তাকালো। হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণশীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে ওঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রিনুকে বলল, উপরে যা, লতিফা বুবুকে সাহায্য করিস। রিনু নতজানু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার ঘাড় দিয়া রক্ত আইতাছে ভাই। আমির হাসলো। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুঁজো হতেই পদ্মজার আক্রমণ। এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। শীতের প্রকোপ তীব্র, মাথা ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরো ভয়ে যন্ত্রণা হচ্ছে। সবকিছু ছাপিয়ে হৃদয়ে ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজা ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরের রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পিছনের দিকে হাঁটা শুরু করে। ৩-৪টে কুকুর দেখতে পেল। ভাঙা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কুকুরগুলোর তাদের হিংস্র চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতা সেই দীর্ঘশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠল, নড়েচড়ে দূরে সরে গেল। আমির হেসে তাদের বলল, বুকের যন্ত্রণার এক অংশ দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি, আর এতেই ভয় পেয়ে গেলি তোরা? একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতে কুকুরগুলো ছুটে পালায়। আমির অপলক চেয়ে সেদিকে তাকিয়ে রইল।
অকারণেই হাসলো। তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফিদ আমিরকে দেখে আঁতকে উঠল। বলল, স্যার, কিভাবে হলো এসব? আমির চেয়ার টেনে বসে বলল, দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় এখানে নেই, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা। পদ্মজার সাদা রং পছন্দ। প্রতি শুক্রবারে আমির সাদা পাঞ্জাবি পরে জুম্মায় যেত। জুম্মার না যাওয়ার পূর্বে পদ্মজা খুব যত্ন করে পাঞ্জাবির 3টে বোতাম লাগিয়ে দিত। লাগানোর শেষে বলতো, আমার সুদর্শন স্বামী। পদ্মজা যতবার এই কথা বলতো ততবার আমির প্রাণ খুলে হেসেছে। সে জানে না পদ্মজার চোখে সে কতটা সুন্দর, কিন্তু পদ্মজার দৃষ্টি ছিল মুগ্ধকর। মুগ্ধ হয়ে সে আমিরকে দেখত। আমির পাঞ্জাবির বোতামে চুমু দেয়। তখনই কানে বেজে ওঠে, ছুবেন না, আমায় ছুবেন না, দূরে সরুন, আমি আপনাকে ঘৃণা করি। কথাগুলো তীরের মতো আঘাত হানে মস্তিষ্কে। আমির নিজের চুল খামচে ধরে। রাগে চিৎকার করতে করতে A1-এ পালঙ্কে লাথি দিতে থাকে। পালঙ্ক ভেঙে যায়। রাফিদ দৌড়ে আসে, কিন্তু আমিরকে ধরার সাহস হয় না। আমিরকে আর যে যাই ভাবুক, রাফিদ জানে আমির পাগল, একটা সাইকো সে। যখন রেগে যায় সবকিছু তছনছ করে ফেলে। আমিরের এই রাগের শিকার যে মেয়ে হয়েছে, সে মেয়ে নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছে। রাফিদ দূরে দাঁড়িয়ে থাকে। সে মনে মনে এই হিংস্র মানুষটার মৃত্যু কামনা করে। কত মেয়ে আমিরকে বাবা ভাই ডেকেছে ছেড়ে দেওয়ার জন্য, আমির ছাড়েনি। মুখের ওপর লাথি দিয়ে ছুঁড়ে ফেলেছে মেঝেতে। রাফিদ বাধ্য হয়ে এই জগতে প্রবেশ করেছে অর্থের অভাবে। ভাবেনি এতটা পাশবিক, নির্মম এরা। কিন্তু আর বের হওয়ার উপায় ছিল না। বের হতে চাইলে মৃত্যু অনিবার্য। তাই সে এই নৃশংসতার সাথে তাল মিলিয়েছে। পরিবারের দুর্দর্শ তাকে জ্ঞানহীন করে দিয়েছিল। এক কথায় গ্রহণ করে নিয়েছিল এই পথ। যখন এক একটা মেয়ের কান্না সে শুনে, মনে হয় তার বোন কাঁদছে, আকুতি করছে। প্রথম প্রথম সেও কান্না করত, এখন মানিয়ে নিয়েছে। কিন্তু মনের কোণে মুক্তির আশা এখনো আছে। তলোয়ারের আঘাতের চেয়েও ধারালো কাছের মানুষের দেয়া আঘাত। যেদিন রাফেদ বুঝতে পেরেছে আমিরের দুর্বলতা পদ্মজা, সেদিন থেকে সে দোয়া করেছে আমির যেন এই দুর্বলতার ভার সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে, হাঁটু গেড়ে পড়ে যায় মাটিতে, নিঃস্ব হয়ে যেন দিকদিশা হারিয়ে ফেলে। আমিরের ছটফটানি অস্থিরতা রাফেদের মনে আনন্দের বন্যা বয়ে দিচ্ছে। আমির শান্ত হয়। রাফিদকে বলল, পানি আনো। রাফিদ পানি নিয়ে আসে। আমির পানি পান করে ধরকতে এসে প্রবেশ করে। বিথরিতে আমির পা রাখতে মেয়েগুলোর চোখে মুখে স্পষ্ট ভয় জমে। রাফিদ চেয়ার নিয়ে আসে। আমির চেয়ারে বসলো না, মেয়েগুলোকে দেখে বেরিয়ে আসলো। B1-এ গেল, সেখানে একটা মেয়েও নাই। শুকনো রক্ত পড়ে আছে। সব কয়টি মেয়ে কুরবান হয়ে গেছে, নদীর স্রোতে ভেসে গেছে। এই ঘরের দেয়ালে দেয়ালে শত শত মেয়ের আর্তনাদ বাজে। আমির পুরো ঘরটা ঘুরে ঘুরে দেখলো। 20 বছর আগে সে এই পাতাল ঘরে প্রথমবার এসেছিল। তখন তার বয়স 15। তার বয়সী একটা মেয়েকে সে প্রথম আঘাত করেছিল এই ঘরেই। মেয়েটা আমিরের পায়ে ধরে মুক্তির ভিক্ষা চায়। আমির মুখের উপর লাথি মারে। সঙ্গে সঙ্গে মেয়েটার নাক মুখ ফেটে রক্ত বেরিয়ে আসে। মনে পড়তে আমিরের শরীরটা কেমন করে ওঠে। তার ভেতরে অদৃশ্য কি যেন প্রবেশ করেছে। ভেতরটা খুঁড়ে খুঁড়ে খেয়ে নিঃস্ব করে দিচ্ছে। এক কোণে সুন্দর নকশার তৈরি করা সিংহাসনের মতো চেয়ার রয়েছে। আমির সেখানে বসলো। এই চেয়ারে বসে কত নগ্ন মেয়ের তীব্র যন্ত্রণার আর্তনাদ সে উপভোগ করেছে। আমির এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে। চোখের পর্দায় পদ্মজার রাজত্ব। তাদের ঢাকার বাড়িতে কোনো এক বর্ষায় পদ্মজা তার শাড়ি 2 হাতে গোড়ালির উপর তুলে দৌড়ে সিঁড়ি বেয়ে নামছে।
পিছনে ধাওয়া করছে আমির। পদ্মজার কলকল হাসিতে যেন পুরো বাড়ি নৃত্য করছিল। বাইরে ঝমঝম বৃষ্টি, কি অপূর্ব সেই মুহূর্ত। আমির চোখ খুলে ছাদের দিকে তাকায়, তারপর রাফেদকে ডাকলো, রাফেদ। রাফেদ দৌড়ে আসে। আমির রাফেদকে মিনিট তিনেক সময় নিয়ে দেখলো। তার চোখের দৃষ্টি শীতল। রাফেদের বুক দূর দূর করছে। আমির বলল, কেমন আছো? রাফেদ চমকে যায়। সে হতভম্ব। বেশ খানিক সময় নিয়ে উত্তর দিল, ভালো স্যার। তোমার বোনের ছেলে হয়েছিল নাকি মেয়ে? রাফেদের মনে হচ্ছে তার কলিজা এখনই ফেটে যাবে। তার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে যায়। সে কণ্ঠে বিস্ময়তা নিয়ে বলল, ছেলে মেয়ে দুটোই। যমজ? জি স্যার। তুমি মুক্তি চাও? রাফেদ বিস্ময় চরম পর্যায়ে। আমির বলল, যদি চাও তাহলে আজ থেকে তুমি মুক্ত। রাফেদের মাথায় যেন আসমান ভেঙে পড়ে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, অস্থির হয়ে পড়ে। তার অনুভূতি এলোমেলো হয়ে যায়। সে আমিরের দুই পা জড়িয়ে ধরে কেঁদে দিল। বলল, স্যার, স্যার আমি মারা যাচ্ছি। আমির আদেশের সুরে বলল, পা ছাড়ো রাফেদ। 30 মিনিটের মধ্যে জায়গা না ছাড়লে আর যেতে পারবে না। রাফেদ ঝরঝর করে কাঁদতে থাকলো, যেন পাহাড় ভেঙে ঝর্ণার পানি পড়ছে। আমির বলল, উঠো, তারপর দৌড়াও। রাফেদ দ্রুত উঠে দাঁড়ালো। সে তার ব্যাগ গুছিয়ে দ্রুত এই অন্ধকার ছেড়ে হারিয়ে যায় আলোর সন্ধানে। আমিরের বুকটা খা খা করছে। রাফেদের চোখে মুখে মুক্তির যে আনন্দ সে দেখেছে, সেই আনন্দের তৃষ্ণায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। কবে এই তৃষ্ণা মিটবে? কবে? আমিরের বুকে জ্বালা-পোড়া শুরু হয়। মনে হচ্ছে কোনো ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। সে ঘূর্ণিঝড় চোখের পলকে সব লণ্ডভণ্ড করে স্তব্ধ করে দিবে। লতিফা রিনু চলে যেতেই পদ্মজা বিছানা ছেড়ে টেবিলে বসলো। হাতে তুলে নিল কলম। প্রিয়তম, আমার প্রতিটি রজনী যেন বিষাক্ত হয়ে উঠেছে। আমি আপনাকে ভুলে যেতে চাই, কিন্তু সম্ভব হচ্ছে না। বিছানার চাদরে আপনার শরীরের ঘ্রাণ, শরীরের প্রতিটি লোমকূপ বারবার জানান দেয় তারা আপনাকে ভালোবাসে। আমার অস্তিত্বের পুরোটা জুড়ে আপনার বিচরণ। বুকের ভেতরটা দগ্ধ হয়ে খান খান। আপনার উন্মুক্ত বুকের সাথে চেপে ধরে বলেছিলেন, আপনার তেতো জীবনের মিষ্টি আমি। আপনার মুখে ছিল হাজার হাজার শুকরিয়া। অথচ এই সময়ে এসে আপনি আপনার তেতো জীবনটা বেছে নিয়েছেন। ছুঁড়ে ফেলেছেন আমাকে। এ কোন গভীর সমুদ্রের অতলে আমাকে ছুঁড়ে দিলেন? আপনার পাপের শাস্তি কেন আমি পাচ্ছি? আবেগ বিবেকের যুদ্ধে আমি বারবার আহত হয়ে পিছিয়ে যাচ্ছি। নিজের সবটুকু আপনার নামে দলিল করে দিয়ে আমি ভুল করেছি। এখনো আপনার শরীরের একটা আঘাত আমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। কিন্তু আমি আপনাকে আঘাত করতে চাই আমার ভেতরের জ্বলন্ত আগুন নেভাতে। আপনার এবং আপনার দলের প্রতিটি নরপশুর রক্তের ভীষণ প্রয়োজন। এতটুকু লিখে পদ্মজা থামল। তার দুই চোখ বেয়ে জল পড়ছে। আর লেখার শক্তি পাচ্ছে না। ডায়েরির পৃষ্ঠাটি ছিঁড়ে দেয়াশলাইয়ের আগুন জ্বালিয়ে দিল। আলমারি খুলে আমিরের দেওয়া তলোয়ারটি হাতে নিল। তলোয়ারের দিকে দৃষ্টি রেখে বলল, আপনার বুকের হৃদয়ে আমি আজীবন রানী হয়ে থাকতে চেয়েছিলাম। সেই বুকে আমি কি করে আঘাত করব? শেষ কথাটি বলার সময় পদ্মজার দুই চোখ বেয়ে নোনা জল নামে। সে তলোয়ার মেঝেতে রেখে বিছানায় আছড়ে পড়ে কাঁদতে থাকলো। আমির যে পাশে সবসময় শুতো সেই জায়গাটা জড়িয়ে ধরার চেষ্টা করে। কিন্তু হায়, কোথায় মানুষটার উষ্ণ বুক, যে বুকে মুখ গুজে পদ্মজা তার সব কষ্ট ভুলে যেত। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭২তম পর্ব। রবিবার, তীব্র শীতের সকাল। সময় তখন ৮টা। বাড়ি জুড়ে সবার ছুটাছুটি। পদ্মজা বারান্দায় দাঁড়িয়ে বাইরের পরিবেশ পর্যবেক্ষণ করছে। সে পাতাল ঘরের চাবি খুঁজছে। হাতে সময় নেই। আজ রাতের মধ্যে জীবন বাজি রেখে হলেও কিছু করতে হবে। আলোক ঘরের সামনে খলিল দাঁড়িয়ে রয়েছেন। মাথার উলের টুপি, লম্বা গোঁফ। মগাকে ধুমকে কাজ বুঝাচ্ছেন। চারিদিকে উৎসব উৎসব আমেজ। দুপুরের নামাজের পর স্কুলের মাঠে সমাবেশ।
আলোক ঘরে এবং বাইরে শত শত কম্বল আর শীত বস্ত্র। হাওলাদাররা হারাম টাকায় লোক দেখানো নাটক করতে চলেছে। পদ্মজা মনে মনে ব্যঙ্গ করে হাসল। রিদওয়ান অন্দরমহল থেকে বের হয়ে খলিলের পাশে এসে দাঁড়ালো। তার পরনে কালো রঙের পাঞ্জাবি, গায়ের রং ফর্সা, তাই কালো রঙের পাঞ্জাবিতে সুদর্শন দেখাচ্ছে। পদ্মজা লতিফার কাছে শুনেছেন কয়দিনের মধ্যে নাকি রিদওয়ানের বিয়ে। কার সাথে বিয়ে কেউ জানে না, তবে এটা নিশ্চিত কোনো অভাগীর জীবন দুর্বিষহ হতে চলেছে। রিদওয়ান খলিল কি বিষয়ে কথা বলছে তা পদ্মজার কানে আসার কথা নয়, তবুও সে সেদিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় আমির। আমির এদিক ওদিক দেখে খলিলকে বলল, আমি বেরিয়ে যাচ্ছি, ফিরতে আগামীকাল ভোর হয়ে যাবে। আবারও বলে যাচ্ছি, পদ্মজার গায়ে হাত তো দূরের কথা, কারো চোখও যেন না পড়ে। রিদওয়ান নির্বিকার কণ্ঠে বলল, তোর দুই চামচারে বলে যা পদ্মজার উপর ভালো করে খেয়াল রাখতে। পাতালে তো কোনো মেয়ে নাই, তাই চিন্তাও নাই। তবে কাউকে যেন কিছু না বলে আর আমাদের উপর তেড়ে না আসে। তেড়ে আসলেও কিছু বলবি না, সুন্দর করে সামলাবি। রিদওয়ান তীব্র বিরক্তি নিয়ে বলল, ধুর, এই মায়েরে কতদিন এভাবে রাখবি? হুদাই ভেজাল। আমি রেগে রিদওয়ানের দিকে এক পা বাড়ালো। খলিল পরিস্থিতি পাল্টাতে দ্রুত রিদওয়ানের বুকে ধাক্কা দিয়ে বলল, যা কইতাছি হুন। বাবু তুই যা, তোর বউরে কেউ কিচ্ছু করব না। আমির রিদওয়ানের চোখের দিকে তাকালো। চোখের দৃষ্টি দিয়ে সে রিদওয়ানকে সাবধান করে দিল, তারপর জায়গা ছাড়লো। অন্দরমহলে ঢোকার পূর্বে চোখ পড়ে দ্বিতীয় তলার বারান্দায় পাংশুটে মুখ করে দাঁড়িয়ে আছে পদ্মজা। এক মুহূর্তের জন্য হলেও ভেতরের অনুভূতিগুলো পাল্টে যায়। সে দৃষ্টি সরিয়ে দ্রুত অন্দরমহলে প্রবেশ করলো। পদ্মজা সেখানে ঠায় দাঁড়িয়ে রইল। আমির ঘরে এসে শার্ট জ্যাকেট খুলে গোসলখানায় ঢুকে। তাকে ঢাকা যেতে হবে, হাতে কম সময়, তবুও সে আজই মেয়েগুলোকে সরিয়ে দিচ্ছে। সে নিশ্চিত পদ্মজা চেষ্টা করবে মেয়েগুলোকে বাঁচাতে। আবার মুখোমুখি হতে হবে দুজনকে। ৩১টা মেয়ে জোগাড় হয়ে গেছে যখন আর রাখার মানে নেই। সে ঝুঁকি নিতে চায় না। পদ্মজা কি মনে করে দ্রুত পায়ে ঘরে আসলো। বিছানায় আমিরের শার্ট দেখে বুঝতে পারে আমির গোসলখানায় আছে। তাৎক্ষণিক পদ্মজা ভাবলো আমিরের শার্টে পকেটে তল্লাশি চালাবে, যদি চাবি পাওয়া যায়। যেমন ভাবা তেমন কাজ। চাবির কথা মনে পড়তে আমির গোসলখানায় দরজা খুলল। পদ্মজা শার্টের পকেটে একটা চাবি খুঁজে পায়। তার মুখে আনন্দ ছড়িয়ে পড়ে। পুরোটা দৃশ্য আমিরের চোখে পড়ে। সে দরজা বন্ধ করে দেয়। পদ্মজার হাত থেকে চাবি ছিনিয়ে নেওয়ার মতো বিন্দুমাত্র ইচ্ছে নেই। এই চাবি আর পদ্মজার কাজে লাগবে না। সে পাতাল ঘরে গিয়ে কিছু খুঁজে পাবে না। আমির নিশ্চিন্তে গোসল শেষ করলো। পদ্মজা চাবি নিয়ে রান্নাঘরে চলে আসে। সেখানে লতিফা, রিনু, আমিনা সহ আরো ৩-৪ জন রান্না করছে। সমাবেশ শেষে আলোক ঘরে ভোজ আয়োজন হবে, তারই প্রস্তুতি চলছে। খলিল হাওলাদারের ২ মেয়ে সোহানা, শিরিনও আজ আসবে। পদ্মজা কাজ করার বাহানায় লতিফাকে কাছে গিয়ে বসলো। লতিফা পদ্মজাকে দেখে হাসলো, তারপর কাজে মন দিল। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর পদ্মজা সুযোগ বুঝে লতিফাকে ফিসফিসিয়ে বলল, উনি বেরিয়ে গেলে আমাকে বের হতে সাহায্য করো বুবু। লতিফা চোখ বড় বড় করে তাকায়, চাপা সুরে প্রশ্ন করে, কই যাইবা? পদ্মজা পিছন ফিরে তাকায়। আমিনা থালা বাসন পরিষ্কার করছেন। পদ্মজা আমিনার দিকে তাকিয়ে হাসলো, তারপর লতিফাকে বলল, পাতালে যাব। লতিফার হাত থেকে চামচ পড়ে যায়। ঝনঝন শব্দ হয়। শব্দ শুনে উপস্থিত সবাই উৎসুক হয়ে তাকায়। লতিফা দ্রুত চামচ তুলে নিল। সবার দিকে চেয়ে হাসি বিনিময় করে পদ্মজাকে চাপা সুরে বলল, চাবি কই পাইবা? পদ্মজা বলল, পেয়ে গেছি, তুমি শুধু সুযোগ করে দাও। লতিফার চোখে মুখে ভয়ে বাসা বেঁধে যায় স্পষ্ট। সে ভয় পাচ্ছে আমির জেনে গেলে তার জীবন শেষ। পদ্মজা সবাইকে আরো একবার এক নজর দেখে নিয়ে লতিফাকে বলল, ভালো কাজের জন্য জীবন উৎসর্গ করার সম্মানের বুবু। লতিফা দ্রুত সিদ্ধান্ত নিল, সে রাজি।
পদ্মজা তার ঘরে ফিরে আসে। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমির নিচে নামছিল। দুজন কেউ কারোর দিকে তাকায়নি, যেন কেউ কাউকে চেনে না। পদ্মজা ঘরে প্রবেশ করে দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর হাতে তুলে নিল ছুরি। লতিফা আলোক ঘরে গিয়ে খোঁজ নেয় আমির, মজিদ, রিদওয়ান কেউ বাড়িতে নেই। খলিল আলোক ঘরের বারান্দায় তিনজন লোকের সাথে কোনো বিষয় আলোচনা করছে। লতিফা দ্রুত এসে পদ্মজাকে পরিস্থিতি জানায়। পরিস্থিতি গুছানো। এবার পদ্মজার পিছনের আঠার মতো লেগে থাকা দুজন লোককে সরানোর পালা। পদ্মজা আবার রান্নাঘরে আসে। দুজন লোক সদর ঘরে দাঁড়িয়ে রয়েছে। তাদের উপস্থিতি দেখে কেউ ভাববে না এরা কাউকে নজর রাখার জন্য পিছু পিছু ঘুরে। পদ্মজা লতিফাকে ইশারা করতেই লতিফা দুজন লোককে উদ্দেশ্য করে বলল, আপনারা খাইবেন না? তারা সত্যি অনেক ক্ষুধার্ত। আবার রান্নাঘরে থেকে মাংসের ঘ্রাণ আসছে। সেই ঘ্রাণে খিদে যেন বেড়ে যাচ্ছে। দুজন সম্মতি জানায় তারা খাবে। লতিফা চোখের ইশারায় পদ্মজাকে বেরিয়ে যেতে বলে। তারপর দুজন লোককে খেতে দিল। দুজন ক্ষুধার্ত পাহারাদার কবজি ডুবিয়ে খেতে থাকে। পদ্মজা তাদের অগোচরে বেরিয়ে পড়ে। বাইরের চারপাশে দেখে দ্রুত জঙ্গলে ছুটে আসে। জঙ্গলের পথ তার চেনা, তাই পাতাল ঘরের কাছে আসতে বেশি সময় লাগেনি। আল্লাহর নাম নিয়ে সে পাতালে প্রবেশ করে। তার হাতের চাবি প্রবেশদ্বার খুলতে সক্ষম হয়। পদ্মজা এক হাতে শক্ত করে ধরে ছুরি, ধরক্ত ও স্বাগতম দরজার মাঝ বরাবর এসে থেমে যায়। কেউ নেই, সবকিছু চুপচাপ নির্জন। সে এখন যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের দেয়ালে চাবুক ছিল, তাও নেই। পদ্মজা থম মেরে কতক্ষণ দাঁড়িয়ে রইল। মেয়েগুলো আছে তো? প্রশ্নটা মাথায় আসতেই পদ্মজার বুকে ধড়াস করে কিছু যেন পড়ে। সে দৌড়ে ধরক্তে প্রবেশ করলো। উন্মাদের মতো প্রতিটি ঘর দেখলো, কেউ নেই। তার শরীর বেয়ে ঘাম ছুটে। ধরক্তের কোথাও কোনো চাবুক, ছুরি, রামদা, কুড়াল কিছু নেই। এখানে যে অনাচারে বেবিচার হতো তার কোনো প্রমাণও নেই। পদ্মজার স্বাগতম দরজা পেরিয়ে সবকটি ঘরে তন্ন তন্ন করে অসহায় মেয়েগুলোকে খুঁজে, কিন্তু কোথাও কেউ নেই। যখন নিশ্চিত হলো এখানে কেউ নেই, তার হাত থেকে ছুরি পড়ে যায়। দুই হাতে মাথা চেপে ধরে ধপ করে মেঝেতে বসে পড়ে। চোখ ফেটে জল বেরিয়ে আসে। আমির তার চোখে ধুলো দিয়ে প্রতিটি মেয়েকে সরিয়ে দিয়েছে। পদ্মজার তীব্র যন্ত্রণা হতে থাকে। সে মেয়েগুলোকে বাঁচাতে পারেনি। আফসোস আর আত্মগ্লানি তাকে চেপে ধরে। মেয়েগুলোর ছটফটানি, বাঁচার অনুরোধ কানে বাজতে থাকে। দাঁতে দাঁত চেপে বসে থাকে পদ্মজা। তার মনে হচ্ছে তার মাথার অনেক ভারী একটা বোঝা। নিজের প্রতি খুব রাগ হয়। সে কাঁদতে থাকলো। শাড়ি খামচে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি পারিনি। আমি এই ব্যর্থতা কোথায় লুকাবো আল্লাহ? পদ্মজার কান্না দেয়ালে দেয়ালে বাড়ি খেয়ে পুরো পাতালপুরীতে প্রতিধ্বনিতে হতে থাকে। সমাবেশে বাড়ির মেয়ে বউদের যাওয়া আবশ্যক, এটা হাওলাদার বংশের আরেক রীতি। পরিবারের সবাই সেখানে উপস্থিত থাকবে। শাহানা শিরিন তৈরি, তারা নিচতলায় অপেক্ষা করছে। পদ্মজা তার ঘরে স্তব্ধ হয়ে পালঙ্কে বসে আছে। লতিফা হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। বলল, ও পদ্ম, বোরকা পিন্দো নাই কেন? জলদি করো। পদ্মজা লতিফার দিকে তাকালো। তার চোখের চারপাশ লাল, চোখে ফোলা ফোলা ভাব। সে আত্মগ্লানিতে তাকে তলিয়ে যাচ্ছে। বারবার মনে হচ্ছে সে চাইলেই পারত মেয়েগুলোকে বাঁচাতে। সুযোগ ছিল, সত্যিকার অর্থে তার সুযোগ ছিল না। পেছনের প্রতিটি নিঃশ্বাস সাক্ষী, সে প্রতি মুহূর্তে মেয়েগুলোর কথা ভেবেছে, আপ্রাণ চেষ্টা করেছে, হন্য হয়ে চাবি খুঁজেছে। ভেবেছিল আরো 2-3 দিন হাতে আছে। আমির এত দ্রুত 31টা মেয়ে অপহরণ করে ঢাকা নিয়ে চলে যাবে সে ভাবেনি। ঘুণাক্ষরেও ভাবেনি। ভাবলেও কাজ হতো না। কিন্তু এসব কিছুই পদ্মজার মাথায় আসছে না। সে সমানতালে নিজেকে দোষী ভেবে যাচ্ছে। মানসিক যন্ত্রণায় হারিয়ে যাচ্ছে অন্য জগতে। রিদওয়ান ঘরে এসে উঁচু গলায় বলল, কি হলো? পদ্মজা এখনো তৈরি হয়নি কেন? আমাদের তো বের হতে হবে। পদ্মজা আচমকা মনে হলো আমির মেয়েগুলোকে আজ রাতটা গোডাউনে অথবা অফিসে রাখতে পারে।
আর নয়তো বাসায়। এর মধ্যে যদি কিছু করা যায়, কিন্তু কার সাহায্য নিবে সে? এখানে ঢাকার কে আছে? সেকেন্ড তিনেক ভাবার পর তার মাথায় আসলো লিখন নামের মানুষটিকে। লিখন চাইলেই আমিরকে থামাতে পারবে, অবশ্যই পারবে। এতে আমিরের সম্পর্কে সব জেনে যাবে লিখন, বলি হবে আমির। এটা ভাবতে পদ্মজার কষ্ট হয়। সে ঢোক গিলে নিজের আবেগ অনুভূতি সামলায়। সে আমিরকে মনে মনে বলি দিল, এখন লিখনই একমাত্র আশা। শুনেছে শুটিং এখনো চলছে। পদ্মজা সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক লিখনের সাথে আজ যোগাযোগ করবে। রিদোয়ান রিদোয়ানের দিকে আগুন দৃষ্টি নিক্ষেপ করে পদ্মজা বলল, আসছি। রিদোয়ান তাড়া দিয়ে বলল, জলদি। তারপর বেরিয়ে গেল। রিদোয়ান বের হতেই পদ্মজা বিড়বিড় করলো, বেজন্মা। তারপর দ্রুত বোরখা নিকাব পরে নিল। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৩তম পর্ব। মৃদুল তার মা বাবাকে নিয়ে হাওলাদার বাড়িতে পা রাখে। তার বুকের গোপন কুঠুরিতে থাকা হৃদয়টা খুশিতে নৃত্য করছে। যখন সে তার মা বাবাকে বলল সে বিয়ে করতে চায় আর মেয়েও পছন্দ করেছে, তখনই তার মা বাবা দুজনেই খুশিতে আটখানা হয়ে যায়। মিয়া বাড়ির সবাই খুশিতে ভোজ আয়োজন করে। তাদের আদরের দুলাল মৃদুল। মৃদুল এতদিন অলন্দপুরে ছিল বলে তার মা জুলেখা বানু অসুস্থ হয়ে পড়ে। ৬ বিঘা জমির উপর কাঠের বাড়ি আর ৯০ বিঘা জমির একমাত্র উত্তরাধিকারী মৃদুল। আর তার অনুপস্থিতিতে বাড়ির প্রতিটি মানুষ মৃতের মতো হয়ে গিয়েছিল। এমত অবস্থায় মৃদুলের বিয়ের সিদ্ধান্ত তাদের মাঝে ঈদের আনন্দ নিয়ে এসেছে। তাই এত দ্রুত তাদের আগমন। মৃদুলের বাবা গফুর মিয়ার মাথায় টুপি, গায়ে দামি পাঞ্জাবি, শরীর থেকে আতরের ঘ্রাণ ভেসে আসছে। জুলেখা নিকাব তুলে মৃদুলকে বলল, বাড়িত কি কেউ নাই? মৃদুল জুলেখাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, অন্দরমহলের গেলেই মানুষ পাইবেন, একটু ধৈর্য ধরেন আম্মা। জুলেখা বানু কপাল কুঁচকালেন। তিনি স্বাস্থ্যবান একজন মহিলা, বাচাল প্রকৃতির মানুষ। রূপ এবং সম্পদ নিয়ে অহংকারের শেষ নেই। তিনি সরু চোখে চারপাশে দেখতে দেখতে অন্দরমহলে আসেন। অন্দরমহলের সামনে রিনু ছিল। রিনু মৃদুলকে দেখে দাঁত বের করে হাসল। এগিয়ে এসে বলল, মৃদুল ভাইজান, আইয়া পড়ছেন? হ, আইসি, দেখা যাইতেছে না? রিনু বোকার মতো হাসে। জুলেখা বানু আর গফুর মিয়া পাঁচ হয়ে সালাম করে। মৃদুল বলল, ফুফি আম্মা ঘরে আছে? না ভাইজান, বাড়ির সবাই স্কুল ঘরে গেছে। মৃদুলের পূর্বে জুলেখা প্রশ্ন করলেন, ক্যারে, ওইখানে ক্যারে গেছে? কি দরকার? রিনু বিস্তারিত বলল। গফুর মিয়া সন্তুষ্টিত সাথে বললেন, মনটা জুড়াইয়া গেল। হাওলাদার বাড়ির আত্মীয় যে হইব, হ্যারি ৭ জন্মের কপাল। গফুরের প্রশংসা জুলেখা বানুর ভালো লাগেনি। অন্যের প্রশংসা তিনি সহ্য করতে পারেন না। হাতের ব্যাগটা রিনুর দিকে বাড়িয়ে দিয়ে ঝাঁঝালো সুরে বলল, এই সেরি, ধরো ব্যাগটা। রিনু হাত বাড়িয়ে ব্যাগ নিল। জুলেখা বানু বললেন, আমরা কোন ঘরে থাকুম? লইয়া যাও। আপনারা আলোক ঘরে থাকবেন, বলল রিনু। জুলেখা পিছনে ফিরে আলোক ঘরের দিকে ইশারা করে বললেন, এই টিনের ঘরটা? জুলেখার প্রশ্নের অবজ্ঞা। তিনি টিনের ঘরে থাকতে আগ্রহী নয় বুঝাই যাচ্ছে। রিনু কিছু বলল না। মৃদুল জুলেখার আদুরে সুরে বলল, আম্মা কম কথা কন, আমরা মেহমান। রিনু জুলেখার কথাবার্তা বুঝে গেছে এই মহিলা কোন প্রকৃতির। সে মনে মনে ভাবে পূর্ণার কপালে ঝাঁটা আছে। জুলেখা আলোক ঘরে থাকবে না এটা নিশ্চিত। রিনু জুলেখাকে অন্দরমহলে নিয়ে নিয়ে আসে। রানী লাবণ্যর খালি ঘরটায় দেখিয়ে বলল, এই ঘরে থাকবেন। জুলেখা ব্যাগপত্র রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। হাত পা ম্যাজম্যাজ করছে। একবার ভাবলেন রিনুকে বলবেন পা টিপে দিতে, কি মনে করে কে জানে, এজন্য বললেন না। মৃদুল গফুর মিয়াকে বলল, আব্বা আমি গোসল কইরা খাওয়া দাওয়া কইরা স্কুল ঘরে যাইতাছি, আপনি যাইবেন? হ, যামু। মহৎ কাজ নিজের চোখে দেখাও ভাগ্যের ব্যাপার। মৃদুল জুলেখার উদ্দেশ্যে বলল, আম্মা আপনি যাইবেন?
জুলেখা ক্লান্ত। তিনি মিনমিনিয়ে বললেন, না আব্বা, আমি যাবো না। মৃদুল ব্যাগ থেকে লুঙ্গি গামছা বের করলো। জুলেখা উঠে বসেন। রিনুকে ডেকে বললেন, এই সেরি, কলটা কোন দিকে? আমারে দেখাইয়া দাও। জুলেখা আদেশ করলো নাকি হুমকি দিল রিনু বুঝতে পারছে না। সে চুপচাপ জুলেখাকে নিয়ে কলপারে গেল। লতিফা থাকলে ভালো হতো। নতুন কোনো মেহমান এসে তেড়িবেড়ি করলে লতিফা শায়েস্তা করতে পারত। মাথার উপর সূর্য, মানভর্তি মানুষ, একপাশে মহিলা ও বাচ্চারা, অন্য পাশে পুরুষরা। শৃঙ্খলা বজায় রাখছে রিদওয়ান। উপর থেকে দেখলে রিদওয়ান একজন মহৎ, ভদ্র, শান্ত ব্যক্তি, যাকে সবসময় দেখা যায় না। সবাই জানে রিদওয়ান জ্ঞানী মানুষ, সারাক্ষণ বইপত্র নিয়ে থাকে, তাই তার দেখা পাওয়া যায় না। ভেতরে খবর যদি নিষ্পাপ মনের মানুষগুলো জানতো, হায় আফসোস। উপস্থিত প্রতিটি মানুষ খুব খুশি। এত এত মানুষকে শীতবস্ত্র দেওয়া কম কথা নয়। সেই কাজটা যখন হাওলাদার বাড়ির মানুষেরা করে, সবার কাছে তখন তারা ফেরেশতা হয়ে ওঠে। ফেরেশতার সাথে তুলনা করা হয়। মজিদ হাওলাদার ও খলিল হাওলাদার শীতবস্ত্র বিতরণ করছে। পদ্মজা হাওলাদার ও খলিল হাওলাদারের শীতবস্ত্র করা দেখছেন। পদ্মজার সাথে আঠার মতো লেগে আছে দুটি লোক। দুজন দুই দিকে দাঁড়ানো। তাদের চোখ সর্বক্ষণ পদ্মজার উপর। পদ্মজার চোখ দুটি লিখনকে খুঁজছেন। লিখন এখানে আসবে নাকি সে জানে না, তবে প্রার্থনা করছে সে যেন আসে। আজ তার উপস্থিতি অনেকগুলো মেয়েকে বাঁচাতে পারে। লিখন নিঃসন্দেহে একজন ভালো মানুষ। সবকিছু শোনার পর সে কোনো ব্যবস্থা অবশ্যই নেবে। লিখন ভিড় ঠেলে প্রান্তর পাশে এসে দাঁড়ালো। প্রান্ত লিখনকে দেখে অবাক হলো, তারপর হেসে করমর্দন করলো। বলল, কেমন আছেন ভাইয়া? ভালো। তুমি কেমন আছো? ভালো ভাইয়া। পূর্ণাপ্রেমা আসে নাই? আসছে, ওদিকে আছে। প্রান্ত স্কুলের ডান দিকে ইশারা করে বলল। ত্রিধা লিখনকে প্রশ্ন করলো, কে ও? লিখন চাপা সুরে বলল, পদ্মজার ভাই। ত্রিধা তাৎক্ষণিক প্রান্তকে প্রশ্ন করলো, তোমার পদ্মজা আপা কোথায়? প্রান্ত সোজা আঙ্গুল তাক করে বলল, ওই যে। ত্রিধা চোখ ছোট ছোট করে সেদিকে তাকায়। প্রান্তকে আবার প্রশ্ন করে, সবার তো মুখ ঢাকা, পদ্মজাকে? প্রান্তের আগে লিখন বলল, লম্বা মেয়েটা। ত্রিধা আর চোখে লিখনের দিকে তাকালো। বলল, মুখ না দেখে চিনলে কি করে? জানি না, মনে হলো। প্রান্ত ঠিক বলেছি? প্রান্ত হেসে সম্মতিসূচক মাথা নাড়ালো। ত্রিধার খুব মন খারাপ হয়। প্রান্ত বলল, ভাইয়া, আপা আপনাকে খুঁজছিল। কোন আপা? পদ্মজা আপা। মুহূর্তে লিখনের কি হয়ে যায় সে নিজেও জানে না। তার বুকে অপ্রতিরোধ্য তুফান শুরু হয়। পদ্মজা তাকে খুঁজছে? এ যে অসম্ভব। লিখন চৌকিতে পদ্মজার দিকে তাকালো। পদ্মজার মুখ দেখা যাচ্ছে না, হাত পা ঢাকা। তবুও মনে হচ্ছে সে পদ্মজাকে দেখতে পাচ্ছে। 6 বছর পূর্বে পদ্মজাকে যে রূপে প্রথম দেখেছিল, সে দৃশ্য ভেসে ওঠে। তাদের প্রথম কথা, টমেটো আছে নাকি জিজ্ঞেস করা, কত সুন্দর সেই মুহূর্ত। লিখন পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। লিখনের চোখে মুখে আনন্দ স্পষ্ট। পদ্মজা খুঁজছে শুনে এতই আনন্দিত হয়েছে মানুষটা। ব্যাপারটা ত্রিধাকে কষ্ট দিচ্ছে। তার বুকে চিনচিন ব্যথা শুরু হয়। শাহানার অনেকক্ষণ ধরে মাথা ঘোরাচ্ছে। সে বেশি মানুষের মাঝে থাকতে পারে না। শরীর দুর্বল লাগছে। পদ্মজার এক হাত ধরে দুর্বল কণ্ঠে বলল, পদ্ম, আমার মাথা ঘুরাইতেছে। পদ্মজা বিচলিত হয়ে বলল, বেশি খারাপ লাগছে? শাহানার চোখ বুজে আসছে। সে অনেক কষ্টে বলল, মাথাতে পানি দাও আমার। দাও বইন, দাও। স্কুলের পিছনে ঝোপঝাড় আর মাদিনী নদী আছে। একটা ঘাটও আছে। পানির ব্যবস্থা আছে। পদ্মজা শাহানার এক হাত শক্ত করে ধরে ঘাটে নিয়ে আসে। দুজন লোকও আর সাথে সাথে যায়। শাহানা নিকাব খোলার আগে দুজন লোককে উদ্দেশ্য করে বলল, এই তোমরা আইসো কেরে? নিকাব খুললা পানি দিমু মাথায়, যাও তোমরা। দুজন লোক নিজেদের মধ্যে পরামর্শ করে চলে যায়। এদিক কেউ নেই। কেউ আসতে চাইলেও তাদের সামনে দিয়ে আসতে হবে, তাই ভয় নেই। শাহানা নিকাব খুলে মাথায় পানি নিল। শাহানা মাথা ঝুঁকে রাখে।
আর পদ্মজা দুই হাতে পানি নিয়ে শাহানার মাথায় ঢালে। কিছুক্ষণ পানি দেওয়ার পর শাহানা সুস্থ বোধ করে। বিশ্রাম নেওয়ার জন্য সে দূরে একটা গাছের গোড়ায় বসলো। পদ্মজা চারপাশ দেখে নিজের নিকাব খুলল। চোখ দুটি জ্বলছে। পানি দেওয়া প্রয়োজন। পদ্মজা যেখানে ছিল সেখানে নেই। লিখন চারপাশে চোখ বুলিয়েও পদ্মজার দেখা পেল না। এখানে আসতে আসতে কোথায় চলে গেল? ত্রিধাও খুঁজল। স্কুলে একবার শুটিং হয়েছিল, তাই লিখন জানে স্কুল ঘরের পিছনে একটা ঘাট আছে। পদ্মজা সেখানে থাকতে পারে ভেবে সেদিকে গেল লিখন। দুজন লোক নিজেদের মধ্যে কথা বলতে বলতে তার পাশে কেটে ভিড়ের দিকে যায়। লিখন ঘাটে এসে থামে। কারো উপস্থিতি টের পেয়ে শাহানা পিছনে ফিরে তাকায়, আবার চোখ সরিয়েও নেয়। পদ্মজা মুখ ধুয়ে পিছনে ফিরতেই দূরে লিখনকে দাঁড়িয়ে থাকতে দেখলো। পদ্মজার গলার দুটো ঘাড় কালো খয়েরি দাগ, মুখের ক্ষত, মুখের অবস্থা দিনের আলোর মতো লিখনের চোখের সামনে ভেসে ওঠে। শাহানা পদ্মজার এমন অবস্থা দেখে চমকে যায়। সে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি এসেই সমাবেশে চলে এসেছে। পদ্মজার সাথে নিকাব পরা অবস্থায় কথা হয়েছে, তাই পদ্মজার এই অবস্থা সে দেখেনি। লিখনের কথা হারিয়ে যায়, বাকহারা হয়ে পড়ে সে। একেই বোধহয় বলে পৃথিবী থমকে যাওয়া। পদ্মজা দ্রুত নিকাব পরে নিল। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৪তম পর্ব। পদ্মজা এক পা করে উপরে উঠে আসে। পদ্মজার প্রতিটি কদম লিখনের হৃৎপিণ্ডে কাঁপন ধরায়। সে কথা বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শাহানা পদ্মজার এক হাত ধরে বিচলিত হয়ে প্রশ্ন করল, ও পদ্ম, তোমার এই অবস্থা কেমনে হইল? পদ্মজা চাপা সুরে বলল, বাড়িতে গিয়ে সব বলবো আপা। শাহানা চোখ দুটি বড় বড় করে তাকিয়ে আছে। পদ্মজার শরীরে যে দাগ সে দেখেছে, এতে নিশ্চিত কেউ পদ্মজাকে মেরেছে। গলা চেপে ধরেছে, গালে নখের আঁচড়ও রয়েছে। শাহানা স্তব্ধ হয়ে যায়। আমির পদ্মজার জন্য কতটা পাগল সবাই জানে। আমির পদ্মজার ভালোবাসার গল্প সবার মুখে মুখে। শাহানা শিরিন দুজনই তাদের শ্বশুরবাড়িতে আমির পদ্মজার ভালোবাসার গল্প করে। সেই পদ্মজার গায়ের মারের দাগ আমির তো মারার কথা নয়, অন্য কেউ পারবে না। তাহলে কিভাবে কি হলো? শাহানার মাথায় কিছু ঢুকছে না। পদ্মজা লিখনের দিকে তাকাতেই লিখন নিঃশ্বাস ছাড়ল। নিঃশ্বাসের শব্দ উপস্থিত ত্রিধা, শাহানা, পদ্মজা তিনজনই শুনতে পায়। পদ্মজা তার রিঞ্জিনে মিষ্টি কণ্ঠে বলল, আপনার সাথে আমার কথা ছিল। লিখন ঠায় দাঁড়িয়ে থেকে স্পষ্ট সুরে বলল, কি হয়েছে তোমার সাথে? লিখনের চোখের কার্নিশে জল জমে। পদ্মজা অপ্রস্তুত হয়ে পড়ে। কেউ তার মুখ দেখলে তাকে অনেক রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই সে মুখ দেখাতে চায়নি কাউকে। পূর্ণাপ্রেমার সাথে যখন দেখা হয় তখনও সে নিকাব খুলেনি। লিখন এক পা এগিয়ে এসে আবার প্রশ্ন করল, কে মেরেছে? পদ্মজা বুক ধুকপুক করছে। তার মিথ্যে বলার অভ্যাস নেই, আবার সত্যটাও বলা সম্ভব না। পরিস্থিতি সেরকম নয়। পদ্মজা লিখনের পাশে দাঁড়িয়ে থাকার ত্রিধার দিকে তাকালো। পুতুলের মতো সুন্দর মেয়েটা উৎসুক হয়ে তাকিয়ে আছে। ত্রিধা পদ্মজার শরীরের দাগ নিয়ে চিন্তিত নয়, সে আগ্রহ নিয়ে পদ্মজার চোখ দেখছে। কাদার কারণে ফুলে থাকলেও সৌন্দর্য হারিয়ে যায়নি। অসম্ভব সুন্দর চোখ, টানা টানা চোখ, বোধ হয় একেই বলা হয় ত্রিধা ঈশ্বরজিত। পদ্মজা লিখনের প্রশ্ন বলল, মারের দাগ হতে যাবে কেন? লিখন রুদ্ধশ্বাসে বলল, মুখে দাগ, গলায় চেপে ধরার দাগ, চোখ ফুলে গেছে। কে বলবে এটা মারের দাগ না? আমির হাওলাদার মেরেছে। শাহানা চমকে যায়, রাগ হয়। শাহানা শিরিন আমিরকে অনেক ভালোবাসে। আমিরকে নিয়ে এত বড় কথা কি করে বলতে পারে লিখন? শাহানা তেড়ে এসে রাগী সুরে বলল, বাবু মারবো কেন? তুমি কি তা কও? পদ্মজা দ্রুত লিখনকে বলল, সব বলবো। আপনার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আপনার সাহায্য প্রয়োজন, অনুগ্রহ করে শুনুন। শাহানা পদ্মজার এক হাত ধরে নিজের দিকে ফিরিয়ে বলল, পরপুরুষের কাছে কি তার সাহায্য তোমার পদ্ম? পদ্মজা বলল, আপা, আমি আপনাকে সব বলবো, একটু সময় দিন।
পদ্মজাকে পাহারা দেওয়া দুজন লোকের নাম হাবু আর জসিম। হাবু জসিমকে একা একা দূরে দাঁড়িয়ে থাকতে দেখে রিদওয়ান পদ্মজাকে খুঁজতে থাকলো। খুঁজতে খুঁজতে ঘাটে এসে উকি দেয়। লিখনের সামনে পদ্মজাকে দেখে ভয় হয় রিদওয়ানের। লিখন দেশের একজন খ্যাতিমান অভিনেতা। সে যদি পদ্মজার মুখ থেকে সব জেনে যায়, যে কোনো মূল্যে তাদের ধ্বংস করতে উঠে পড়ে লাগবে, আর সফলও হতে পারবে। পদ্মজা পারে না, কারণ তার স্বামী এতে জড়িত। তার দুই বোনকে নিয়ে ভয় আছে। সর্বোপরি সে একজন নারী। রিদওয়ান দূর থেকে ডাকলো, পদ্মজা। রিদওয়ানের কণ্ঠ শুনে পদ্মজা আশাহত হয়। লিখনের সাথে কথা যে আর দীর্ঘ হওয়া সম্ভব নয় তা স্পষ্ট। পদ্মজা তাকালো। রিদওয়ান এগিয়ে এসে বলল, চাচা যেতে বলেছেন। শাহানা রিদওয়ানকে বলল, মাথাটা ঘুরতেছিল, পদ্ম আমারে ঘাটে আইনা পানি দিচ্ছে। রিদওয়ান আর চোখে লিখনকে দেখলো। লিখনের প্রতিক্রিয়া দেখলো। লিখন তাকাতেই সে দৃষ্টি সরিয়ে নিল। রিদওয়ানের দৃষ্টি দেখে লিখনের বিচক্ষণ মস্তিষ্ক বুঝে যায় এই দৃশ্য ঘাপলা আছে। পদ্মজা ভালো নেই, তার সাথে খারাপ কিছু হচ্ছে। আর রিদওয়ান সব জানে, সে জড়িত। রিদওয়ান শাহানাকে বলল, এখন ঠিক আছো? শাহানা এক হাতে নিজের কপাল চেপে ধরে বলল, হ ভাই। রিদওয়ান হেসে লিখনের দিকে তাকালো, কর্মদন করে বলল, কি খবর? রিদওয়ানের জবাব না দিয়ে লিখন বলল, আমি পদ্মজার সাথে কিছুক্ষণ কথা বলতে চাই। রিদওয়ান পদ্মজার চোখের দিকে তাকায়, তারপর লিখনের দিকে বলল, কি কথা? ব্যক্তিগত, দয়া করে সুযোগ করে দিলে খুশি হব। লিখনের সোজাসুজি কথা। রিদওয়ান দূরে সরে দাঁড়ালো, বলল, পদ্মজা আমাদের বাড়ির বউ। সে যার তার সাথে বাইরে নির্জনে কথা বলতে পারে না। লিখনের হাঁসফাঁস লাগছে। সে জ্ঞানহীন হয়ে পড়েছে, নিজেকে ঠিক রাখতে পারছে না। মনে বারবার বলছে, পদ্মজা ভালো নেই। সত্যি তো ভালো নেই। লিখন বলল, পদ্মজা আমাকে কিছু বলতে চায়। রিদওয়ান পদ্মজার দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, পদ্মজা চলো, চাচা ডাকে। পদ্মজা রিদওয়ানকে মোটেও ভয় পায় না। রিদওয়ানের আদেশ শোনা তো দূরের কথা, তবে এই মুহূর্তে কিছুতেই লিখনের সাথে কথা বলা সম্ভব নয়। তাই সে চলে যাওয়ার কথা ভাবে। চলে যাওয়ার জন্য উদ্যত হতেই লিখন পথ আটকে দাঁড়ায়। তার গলার সুর চড়া হয়। আমাকে বলে যাও, তোমার গলায় কিসের দাগ? মুখে কিসের দাগ? কে মেরেছে? কে মেরেছে? প্রশ্নটা কানে আসতেই রিদওয়ানের গলা শুকিয়ে যায়। এত কিছু কি করে লিখন দেখলো? পদ্মজা দেখিয়েছে? এভাবে বাইরের পুরুষ মানুষকে নিজের গলা দেখিয়েছে? রিদওয়ান তার আসল রূপ ভাষা নিয়ন্ত্রণ করতে পারল না। পদ্মজার উদ্দেশ্যে বলল, তুমি না সতী সাবিত্রী, পরপুরুষকে গলা দেখিয়ে বেড়াও? আমির জানে? লিখনের মাথা চড়ে যায়। সে শেষ কবে নিজের ব্যক্তিত্বের নিয়ন্ত্রণ হারিয়েছে সে জানে না, তবে আজ হারিয়েছে। তার কাছে পরিষ্কার পদ্মজা অত্যাচারিত, তার উপর জুলুম করা হয়। লিখন রিদওয়ানের শার্টের গলা চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, মুখ সামলিয়ে কথা বলুন। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। লিখনের ঝাঁকড়া চুল কপালে ছড়িয়ে পড়ে। রিদওয়ান বলল, অন্যের বউয়ের উপর নজর দেওয়া বন্ধ করুন। পদ্মজা চলো। রিদওয়ান পদ্মজার হাত চেপে ধরে। পদ্মজা এক ঝটকায় রিদওয়ানের হাত সরিয়ে দিয়ে ঝাঁঝালো সুরে বলল, আমি একাই যেতে পারি। তারপর লিখনকে বলল, কথা বাড়াবেন না, আমাকে যেতে দিন। লিখন কারো কথা শুনতে রাজি নয়। সে তার ধৈর্য ব্যক্তিত্ব সাথে সরে এসেছে। লিখন আবারও পদ্মজার পথ আটকালো। প্রশ্ন করলো, কাকে ভয় পাচ্ছ তুমি? আমাকে বলো। শাহানা নিজেও অবাক পদ্মজার অবস্থা দেখে, কিন্তু লিখনের পদ্মজাকে নিয়ে বাড়াবাড়ি তার ভালো লাগছে না। অন্য পুরুষ কেন তাদের বাড়ির বউয়ের জন্য এত আকুল হবে? শাহানা কর্কশ কণ্ঠে লিখনকে বলল, আপনি পথ ছাড়েন না কেন? অন্য বাড়ির বউয়ের এমন আটকানি ভালো মানুষের কাম না। লিখনের চোখে মুখে অসহায়ত্ব স্পষ্ট। অন্য বাড়ির বউ, অন্যের বউ, এই শব্দগুলো কেন পৃথিবীতে এসেছে? সহ্য করা যায় না। রিদওয়ান লিখনকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। লিখন রিদওয়ানের হাত ধরে ফেলে। রিদওয়ানের মুখের কাছে গিয়ে চাপা সুরে বলে, পদ্মজা আমার হৃদয়ের যত্নে রাখা জীবন্ত ফুল।
তার গায়ে আঘাত করার সাহস যে করেছে তাকে আমি টুকরো টুকরো করে ফেলবো। লিখনের হুমকি রিদওয়ানের গায়ে আগুন ধরিয়ে দেয়। সে আমিরকে সহ্য করে, কারণ আমির ঠান্ডা মাথার খুনি। চোখের পলকে যে কাউকে ধ্বংস করে দিতে পারে। সবচেয়ে বড় কথা, পাতালঘর, বাড়ি, অফিস, গোডাউন সবকিছুর একমাত্র মালিক আমির। তাই রিদওয়ান রাগ নিয়ন্ত্রণ চেষ্টা করে। তাই বলে সাধারণ জগতের একজন অভিনেতার হুমকি সহ্য করবে? কিছুতেই না। রিদওয়ান লিখনের চোখের আগুন চোখে তাকিয়ে বলল, এসব সিনেমায় গিয়ে বলো, নাম বাড়বে। লিখন রিদওয়ানকে ছেড়ে পদ্মজার দিকে মুখ করে দাঁড়ালো। বলল, পদ্মজা, তুমি তো ভীতু না, ভয় পেও না। আমাকে বলো, কি হয়েছে তোমার সাথে? পদ্মজা বলল, আমি কাউকে ভয় পাচ্ছি না, আপনার সাথে পরে কথা বলবো। রিদওয়ান পদ্মজার দিকে তেড়ে এসে বলল, পরে কিসের কথা? রিদওয়ান পদ্মজার মুখের উপর ঝুঁকছে বলে লিখনের রাগ বাড়ে। সে রিদওয়ানের পিঠের শার্ট খামচে ধরে। সঙ্গে সঙ্গে রিদওয়ান লিখনের মুখ বরাবর ঘুষি মারে। ত্রিধা পদ্মজার সাহানা চমকে যায়। ত্রিধা আতঙ্কে লাল হয়ে যায়। সে দৌড়ে এগিয়ে আসে। লিখন তার ঘোলা চোখ দিয়ে রিদওয়ানের উপর অগ্নি বর্ষিত করে। রিদওয়ানকে তার ঘুষি ফিরিয়ে দেয়। দুজন মারামারি পর্যায়ে ঢলে যায়। ত্রিধা পদ্মজা কেউ থামাতে পারে না। আর কিছু সময় এভাবে চললে কেউ একজন খুন হয়ে যাবে। শাহানা চিৎকার করতে করতে স্কুলের সামনে ছুটে যায়। তার চিৎকারে শুনে উপস্থিত মানুষদের মাঝে হট্টগোল শুরু হয়। শৃঙ্খলা ভেঙে যায়। মজিদ খলিল ছুটে আসে স্কুলের পিছনে। পরিচালক আনোয়ার হোসেন লিখনের মারামারি করতে দেখে খুব অবাক হন। সবাই মিলে লিখন ও রিদওয়ানকে থামালো। তারপর দুজনকে নিয়ে স্কুলের সামনে আসে। উপস্থিত মানুষরা উৎসুক হয়ে তাকিয়ে আছে। গুরুজনরা জিজ্ঞাসা করে, তারা কেন মারামারি করছিল? মজিদ হাত তুলে সবাইকে থামালেন। তারপর রিদওয়ানের দিকে তাকালেন। রিদওয়ান চোখের ইশারায় কিছু বলছে, কিন্তু মজিদ বুঝতে পারেনি। তিনি রিদওয়ানকে জিজ্ঞাসা করলেন, কি সমস্যা রিদওয়ান? এমন অসভ্যতামি মানে কি? রিদওয়ান বাঁকা চোখে উপস্থিত মানুষদের দেখল। সবাই তাকিয়ে আছে। আজ কেলেঙ্কারি হয়ে যাবে নিশ্চিত। রিদওয়ান মাথা নিচু করে বলল, লিখন সাহেব পদ্মজার পথ আটকাচ্ছিল। রিদওয়ানের কথা শুনে মানুষদের মুখ থেকে লিখনের উদ্দেশ্যে ছি ছি বেরিয়ে আসে। লিখন হতবাক হয়ে যায়। হতবাক হয় পূর্ণা, প্রেমা, প্রান্ত, পদ্মজা। মজিদ লিখনকে প্রশ্ন করল, রিদওয়ান যা বলছে সত্য? লিখন পদ্মজার চোখের দিকে তাকালো। তারপর বলল, সত্য। কিন্তু আমি পদ্মজার গলায় মুখে দাগ দেখেছি। গলায় যে দাগ, সেই দাগ দেখে বোঝা যায় তার গলা কেউ চেপে ধরেছিল। মুখে ক্ষত, নখের আঁচড়, চোখ ফোলা। আমি শুধু জানতে চাচ্ছিলাম এসব কি করে হয়েছে, কে মেরেছে। লিখনের কথা শুনে মজিদের মাথা ঘুরে যায়। আমির বলেছিল পদ্মজাকে সমাবেশে না আনতে, এতে সমস্যা হতে পারে। মজিদ আমিরের কথায় গুরুত্ব দেননি। ভেবেছেন পদ্মজা গ্রামে আছে সবাই জানে। আর গত সমাবেশে তিনি বলেছিলেন পরবর্তী সমাবেশে আমির বা পদ্মজা বিতরণ করবে শীতবস্ত্র। আমির তো চলে গেল, তাই পদ্মজাকে এনেছেন। আর এই সমাবেশে বাড়ির মেয়ে বউরা অসুস্থ থাকলেও উপস্থিত থাকে। যদি কেউ প্রশ্ন করে আমিরের বউ কোথায়, প্রশ্নটা সহজ উত্তর বানিয়ে দেওয়া যেত। তবুও মজিদ হাওলাদার প্রশ্ন এড়াতে পদ্মজাকে নিয়ে এসেছেন। তিনি প্রশ্ন শুনতে পছন্দ করেন না। মজিদের মুখের রং পাল্টে যাওয়াটা লিখনের চোখে পড়ে। সে ভেবে নেয় এই সম্পর্কে মজিদও জানে। সে সবার সামনে প্রশ্ন করে, আপনার বাড়ির বউয়ের শরীরে মারের দাগ কি করে এলো? মজিদ কণ্ঠস্বর পরিবর্তন হয়। তিনি কাটকাট সুরে বললেন, তুমি কি করে দেখেছো? পদ্মজা ঘাটে নিকাব খুলে মুখে পানি দেয়। মজিদ লিখনের কথায় বাধা দিয়ে বললেন, তুমি বাড়িতে এসো, এ নিয়ে কথা হবে। মজিদ ভেতরে ভেতরে ভয়ে জমে গিয়েছেন। পদ্মজা যদি মুখ খুলে কি হবে? এখানে মজিদের প্রতিপক্ষরাও রয়েছে। তারা সুযোগ নিবে। লিখন কিছু একটা বলতে চেয়েছিল। তার পূর্বে মজিদ নতুন প্রতিপক্ষ ইয়াকুব আলী বললেন, বাড়ির বউয়ের গায়ে মারের দাগ, এটা তো ভালো কথা না। মাতব্বর কি ছেলের বউরে উপর অত্যাচার করে? মজিদ ফোঁস করে নিঃশ্বাস ছাড়েন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে।
যে করেই হোক পরিস্থিতি হাতে আনতে হবে। মজিদ ইয়াকুব আলীকে হেসে বললেন, অহেতুক কথা বলবেন না। আমাদের বাড়িতে বউরা রানীর মতো থাকে, গায়ে হাত তোলার প্রশ্নই আসে না। কথা বলার পূর্বে বিবেচনা করে বলুন। ইয়াকুব আলী হাসলেন, বললেন, তাহলে কি নায়ক সাহেব মিথ্যা বলছেন? ইয়াকুব আলীর সাথে আরো দুজন তাল মিলিয়ে বলল, আমরা সত্যটা জানতে চাই। হাওলাদার বাড়ির অবস্থা দরজার চিপায় পড়ার মতো। পদ্মজা তাদের অবস্থা দেখে মুচকি হাসছে। পদ্মজার শরীরে মারের দাগ আছে এই কথা শুনে পূর্ণা মানুষদের মাঝখান থেকে বেরিয়ে উঁচু মাটির টিলার উপর উঠল। পদ্মজার পাশ ঘেঁষে দাঁড়ালো, বলল, আপা, লিখন ভাই কি বলছে? পদ্মজা নিরুত্তর। খলিল উত্তেজিত হয়ে পড়েছে। সব না সবাই জেনে যায়। আতঙ্কে তিনি সবার উদ্দেশ্যে বললেন, লিখন শাহ মিছা কথা কইতাছে। খলিলের কথা শুনে মজিদের ইচ্ছে হয় খলিলকে জুতা দিয়ে পিটাতে। লিখন বলল, এইটুকু মিথ্যা না, দাগগুলো এখনো তাজা। পদ্মজা তো সামনেই আছে। একজন বয়স্ক মহিলা বললেন, পদ্মমার নিকাবরা সরাইলে হাসামিসা জানা যাইব। মজিদ জানতেন কেউ এরকম কিছুই বলবে। এখন প্রমাণিত হয়ে যাবে খলিল মিথ্যা বলেছে। মজিদের ভেতরটা থরথর করে কাঁপছে। তিনি কি করবেন কি বলবেন বুঝতে পারছেন না। পদ্মজা চেয়েছিল অন্যভাবে এই অধ্যায়ের সমাপ্তি করতে। যেহেতু সবার সম্মুখে সব প্রকাশ করার সুযোগ এসেছে, সেহেতু উচিত সব ফাঁস করে দেওয়া। এতে সব শুনে কেউ না কেউ মেয়েগুলোকে উদ্ধার করতে পদক্ষেপ নিতে পারবে। সে পুরো নিকাব না খুলে শুধু মুখটা উন্মুক্ত করলো। তার মুখের স্পষ্ট কালশিটে দাগগুলো দেখে মানুষজনের কোলাহল বেড়ে যায়। সবাই ফিসফিসিয়ে কথা বলতে থাকে। পূর্ণা পদ্মজার গালের একটা ক্ষত দেখেছে। শুনেছিল তো দুর্ঘটনায় এমন হয়েছে। নখ দেবে যাওয়ায় দুটো দাগ আর চোখের অবস্থা দেখে তার বুক ছ্যাদ করে ওঠে। সে পদ্মজার সামনে এসে দাঁড়ায়, নিকাব তুলে গলা দেখে চমকে যায়। অশ্রুসজল চোখে পদ্মজার দিকে তাকিয়ে অবাক হয়ে ডাকে, আপা। ইয়াকুব আলী খুব অবাক হয়েছেন এরকম ভান করে বললেন, মেয়েটার কি অবস্থা? মাতব্বর এভাবেই কি বউদের রানী করে রাখেন? মজিদের বুকের ব্যথা বাড়ে। এক পা পিছিয়ে যান। কি হচ্ছে এসব? রিদওয়ান জিহ্বা দিয়ে ঠোঁট ভেজায়। সে পদ্মজার ভাব দেখে ধারণা করছে পদ্মজা এখনই সব বলে দিবে। আর সব শোনার পর এত মানুষের সাথে তাদের পেরে ওঠা সম্ভব নয়। রিদওয়ান ঢোক গিলে আচমকা বলে উঠল, আমির মেরেছে। এমনি এমনি মারেনি। পদ্মজার লিখন সার সাথে 6 বছর আগে সম্পর্ক হয়েছিল। বিয়ের পরও লুকিয়ে ঢাকা অবৈধ মেলামেশা করে গেছে। আমির কয়েকদিন আগে হাতে নাতে ধরেছে, আর তাই মেরেছে। রিদওয়ানের কথা শুনে পদ্মজা ও লিখনের মাথায় যেন বাজ পড়ে। মজিদের চোখ দুটি জ্বলজ্বল করে ওঠে। রিদওয়ান বাঁচার পথ খুঁজে দিয়েছে। মানুষজনের কোলাহল দ্বিগুণ হয়। মজিদ কখনো ভাবেননি তার পরিবার নিয়ে আবারও এমন সভা হবে। যা হওয়ার হয়ে গেছে। পদ্মজার সম্মান উৎসর্গ করে হলেও তাদের সম্মান রক্ষা করতে হবে। লিখন ক্রোধে আক্রোশে রিদওয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। হাবু জসিম সহ আরো কয়েকজন লিখনকে আটকায়। লিখন চেঁচিয়ে বলল, মিথ্যাবাদী। কেউ একজন বলল, মাতব্বর সাহেব, সত্যিটা খুলে বলুন। মজিদ হাওলাদার কেশে সবার উদ্দেশ্যে বললেন, আমি চাইনি আমার বউয়ের কোনো দুর্নাম হোক। হাজার হোক সে আমার একমাত্র ছেলের বউ। কিন্তু পরিস্থিতি যখন বাধ্য করেছে তখন না বলে উপায় নেই। আপনারা অনেকেই জানেন মোড়লবাড়িতে লিখন শাহ একবার শুটিং করতে এসেছিল। তখন পদ্মজা আর লিখন সাহার মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমার ছেলে আমিরের সাথে পদ্মজার বিয়ে হয়। আমির পদ্মজাকে নিয়ে ঢাকা চলে যায়। ঢাকা লিখন শাহের সাথে পদ্মজার অবৈধ সম্পর্ক চলতে থাকে। আমার বোকা ছেলে কখনো ধরতে পারেনি। গ্রামে আসার পর লিখন শাহ 2বার আমাদের বাড়িতে গিয়েছিল। প্রমাণ আছে কিন্তু। অনেকেই দেখেছেন তো? কয়েকজন বলাবলি করলো তারা দেখেছে। মজিদ বললেন, লিখন শাহ কিন্তু পদ্মজার জন্য যেত। একদিন রাতেও যায়। তখন আমির হাতে নাতে ধরে দুজনকে। তাই আমির পদ্মজার গায়ের উপর হাত তুলে।
রাগে একটু মার দেয়। এতে কি কোনো দোষ হয়ে গেছে আমার ছেলের? পদ্মজা ক্ষুধার্ত বাঘিনীর মতো চিৎকার করে ওঠে, মিথ্যে কথা, আপনি বানিয়ে কুৎসা রটাচ্ছেন। মজিদ হাওলাদার বুক ভরা নিঃশ্বাস নেন। তিনি জানেন এই গ্রামবাসী তাকে কতটা বিশ্বাস করে, আর লিখনকেও অনেক বাড়িতে যেতে দেখেছে। পদ্মজার নামে একবার সালিশ বসেছিল, যদিও সেটা তার ছেলের সাথে, তবে মেয়ে নির্দোষ হলেও তার একবারের বদনাম সারা জীবন রয়ে যায়। তিনি সবার সামনে দুই হাত তুলে নরম সুরে বললেন তিনি সবার সামনে দুই হাত তুলে নরম সুরে বললেন, আমার আর কিছু বলার নেই, বিশ্বাস অবিশ্বাস আপনাদের উপর। লিখন হাবু ও জসিমকে আঘাত করল। রিদওয়ান লিখনকে চেপে ধরে। রিদওয়ানের ইশারায় আরো কয়েকজন লিখনকে ঝাপটে ধরে। পরিচালক আনোয়ার হোসেন মাথা নিচু করে ফেলেন। মজিদ হাওলাদার মিথ্যে বলবেন না, তিনি মহৎ মানুষ। লিখন একটা মেয়ের জন্য পাগল, সেটা তিনিও জানতেন। মজিদের কথা অবিশ্বাস করার মতন নয়, তবে তিনি লিখনকে সৎ চরিত্রের ছেলে ভাবতেন। মুহূর্তে পরিস্থিতি পাল্টে যায়। দ্বিতীয়বারের মতো পদ্মজার চরিত্রে ছি ছি ধিক্কার ছুড়ে মারে গ্রামবাসী। কেউ যেন গায়ে হাত না দিতে পারে আত্মরক্ষার জন্য পদ্মজা কোমরে ছুরি গুজল। ছুরি নেই, সে অসহায় হয়ে পড়ে। চিৎকার করে সবার উদ্দেশ্যে বলল, সবাই আমার কথা শুনুন। কেউ পদ্মজার কথা শুনল না। সবার চেঁচামেচিতে তার গলার সুর কারো কানেই যায় না। মজিদ হাওলাদারকে তারা অন্ধের মতো বিশ্বাস করে। নিয়তি পদ্মজার সম্মানে দ্বিতীয়বারের মতো আঘাত হানে। আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি আমি পদ্মজা উপন্যাসের ৭৫তম পর্ব। মজিদ হাওলাদার দুই হাত তুলে সবাইকে শান্ত হতে বললেন। তাৎক্ষণিক কোলাহল কমে আসে। তিনি সবার উদ্দেশ্যে বললেন, আমার ঘরের বিচার আমার ঘরেই হবে। আমি আর এই বিষয়ে কথা বাড়াতে চাই না। রিদওয়ান, পদ্মজাকে বাড়ি নিয়ে যাও। রিদওয়ান পদ্মজাকে ছুতে উদ্যত হলেই লিখন চেঁচিয়ে বলল, পদ্মজা যাবে না। লিখন পদ্মজার জন্য ভয় পাচ্ছে। হাওলাদার বাড়ির মানুষগুলো কত বড় মিথ্যেবাদী সে আজ টের পেয়েছে। এত বড় মিথ্যে চাপিয়ে দিল নিজেদের কুকর্ম লুকাতে। মজিদ হাওলাদার মিথ্যে অভিনয় তাকে অবাক করেছে খুব। এরা পদ্মজাকে বাড়ি নিয়ে কি করে কে জানে। রিদওয়ান লিখনের কথা শুনল না। সে পদ্মজাকে ধমকের সুরে বলল, বাড়ি চলো। তারপর হাত ধরল। সঙ্গে সঙ্গে পদ্মজাও রিদওয়ানের হাত চেপে ধরল। চাপা সুরে বলল, ৬ বছর আগের অপবাদ আবার আমার জীবনে নিয়ে আসার জন্য আপনার মতো নরপশুদের অভিশাপ। কিন্তু এবার না আমাকে আমার বোনদের কাউকে ছোঁয়ার সাহস কেউ দেখাতে পারবে। পদ্মজা রিদওয়ানের মুখের উপর থুতে ছুঁড়ে মারে। উপস্থিত মানুষজন চমকে যায়। কোলাহল দ্বিগুণ হয়। রিদওয়ান পদ্মজার দিকে আগুন চোখে তাকায়। তার উপর হাত তোলার জন্য প্রস্তুত হয়। পদ্মজার পিছনে দাঁড়িয়েছিল পূর্ণা। সে আর রাগ নিয়ন্ত্রণ করতে পারল না। রিদওয়ানের গালে শরীরে সব শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দিল। পূর্ণা আকস্মিক ব্যবহারে সবাই চমকে যায়। চারিদিকে চেঁচামেচি শুরু হয়ে যায়। বিশৃঙ্খলা বেড়ে যায়। রিদওয়ান রেগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে। সে পূর্ণার গলা চেপে ধরে। শিরিন ভয়ে চিৎকার করে ওঠে, ও আল্লাহ, আল্লাহর গজব পড়ছে, এইখানে গজব পড়ছে। তারপর দ্রুত সরে যায়। শাহানা খলিল রিদওয়ানকে আটকানোর চেষ্টা করে। রিদওয়ান রাগে কিরমির করছে। খলিল চাপা সুরে রিদওয়ানের কানে কানে বললেন, রিদু, পূর্ণারে ছাড়, মানুষ দেখতেছে। রিদওয়ান ছাড়ল না। পদ্মজা জানে এই মুহূর্তে সে হাওলাদার বাড়ির মানুষদের আঘাত করলে গ্রামবাসী ভালো চোখে দেখবে না। তবুও রিদওয়ানের আঘাত করার জন্য বাধ্য হতে হয়। পদ্মজা রিদওয়ানের পেট বরাবর জোরে লাথি বসায়। রিদওয়ান ছিটকে সরে যায়। দুই হাতে পেট চেপে ধরে। শাহানা ও মাগো বলে চেঁচিয়ে উঠল। পূর্ণা মাটিতে লুটিয়ে পড়ে। মৃদুল গফুর মিয়াকে নিয়ে স্কুলের দিকে আসছিল। দূর থেকে দেখতে পেল মাঠের মানুষজন অস্থির হয়ে আছে। সে গফুর মিয়াকে বলল, আব্বা, আপনি আসেন, আমি আগে যাইতেছি। তারপর দৌড়াতে থাকে। স্কুল মাঠে পৌঁছতেই উঁচু টিলায় রিদওয়ানকে পূর্ণার গলা চেপে ধরতে দেখল। তার রক্ত মাথায় চলে যায়। শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দেয়। এদিক ওদিক খুঁজে একটা মাঝারি আকারের বাঁশ পেল। সে দ্রুত বাঁশ নিয়ে দৌড়াতে থাকে। এক হাতে লুঙ্গি ধরে
যা হাঁটু অব্দি উঠে আসে। মৃদুলের দৌড়ের গতিতে অনেক মানুষ ধাক্কা খেয়ে উল্টে পড়ে। মৃদুলের চোখের দৃষ্টি রিদওয়ানের দিকে, তার মস্তিষ্ক এলোমেলো। মজিদ দ্রুত পদ্মজা রিদওয়ানের মাঝখানে গিয়ে দাঁড়ালো। চিৎকার করে বললেন, কি হচ্ছে, কি হচ্ছে, থামো সবাই। কিন্তু কোনো কিছুই থামলো না। মৃদুলের উপস্থিতি সব লণ্ডভণ্ড করে দিল। সে বাঘের মতো লাফিয়ে উঠে টিলার উপর, বাঁশ দিয়ে রিদওয়ানের আঘাত করতে গিয়ে শাহানা, খলিল সহ আরো দুজনকে আঘাত করে বসে। মজিদ দ্রুত টিলা ছেড়ে সরে যান। মৃদুল খুব রাগী। মৃদুলের এলাকার অনেকে মৃদুলকে মাথা খারাপ বলে। সে কখনো বুদ্ধি দিয়ে কিছু করে না, সব সময় ক্রোধকে মূল্য দেয়। রাগের বশে কখন কি করে নিজেও জানে না। মানুষজন ছুটাছুটি করে পালাতে থাকে, শুধু মৃদুলের হুংকার শোনা যায়। ক্রোধে থাকে উন্মাদ হয়ে দিয়েছে। সে রিদওয়ানকে বলছে, জারজার বাচ্চা, তুই কার গায়ে হাত দিছস? তোরে আজ আমি মাটির ভিতে গাইত্যা ফেলবো। আশেপাশে ছড়িয়ে থাকা মজিদ হাওলাদারের লোকেরা মৃদুলকে ধরতে দৌড়ে আসে। ত্রিধা ভয়ে দূরে থেকে দুই হাতে মুখ ঢেকে ফোঁপাচ্ছে। আনোয়ার হোসেন ত্রিধার পাশে গিয়ে দাঁড়ালো। ত্রিধার মাথায় হাত রাখলেন। আনোয়ার হোসেন দিকে তাকিয়ে ত্রিধা হাউমাউ করে কেঁদে উঠল। বলল, লিখনকে কেন ছাড়ছে না ওরা? আনোয়ার হোসেন টিলার উপর চোখ রেখে বললেন, জানি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। কেউ খুন হয়ে যাবে এখানে, লিখন যে কেন আসবে এসবে জড়িয়ে পড়ল। আনোয়ার হোসেনের কণ্ঠে আফসোস। ত্রিধা মাটিতে বসে, তার কলিজা ছিঁড়ে যাচ্ছে। 4-5 জন লোক লিখনকে ঝাপটে ধরে রেখেছে। লিখন ছটফট করছে ছোটার জন্য। এই দৃশ্য সে সহ্য করতে পারছে না। পদ্মজা পূর্ণাকে বুকের সাথে চেপে ধরল। পূর্ণা ভালো করে নিঃশ্বাস নিতে পারছে না। পদ্মজার বুক জ্বলছে, পূর্ণার কষ্ট তাকে পুড়িয়ে দিচ্ছে। মৃদুল রাগে আকাশ কাঁপিয়ে চিৎকার করছে। রিদওয়ানকে ধরতে পারলে সে চিবিয়ে খেয়ে ফেলবে, কিন্তু পারছে না। টিলার উপর 15-20 জনের একটা জটলা লেগে যায়। হাতাহাতি ধস্তাধস্তি চলে বিতরহীন ভাবে। মজিদ চোখের চশমাটা ঠিক করে ঠান্ডা মাথায় ভাবলেন, এই মুহূর্তে পরিস্থিতি হাতে অন্য ভীষণ জরুরি, নয়তো অনেক বিপদ ঘটে যাবে এখন। তিনি তার ডান হাত রমজানকে ডেকে ফিসফিসিয়ে কিছু বললেন। মিনিট দুয়েকের মধ্যে জটলার মাঝখান থেকে একটা আর্তচিৎকার ভেসে আসে। শব্দ শুনে লিখন সার দেহ লুটিয়ে পড়ে মাটিতে। তার পিঠ থেকে রক্তের ধারা নামছে। মৃদুল আকস্মিক লিখনকে এভাবে পড়তে দেখে চমকে যায়। রিদওয়ান লিখনকে আহত হতে দেখে মজিদের দিকে তাকালো। তার মুখ রক্তাক্ত। মৃদুল এতজনকে উপেক্ষা করেও তাকে আঘাত করতে সক্ষম হয়েছে। মজিদ ইশারায় রিদওয়ানকে কিছু একটা বুঝালেন। রিদওয়ান তাৎক্ষণিক পদ্মজাকে খুঁজল। দেখল পদ্মজা মাটিতে পড়ে আছে, তার চোখ দুটি বোঝা। মজিদের একটা পদক্ষেপ পুরো পরিস্থিতি পাল্টে দিল। লিখন হয় মারা যাবে, নয়তো অনেকদিন হাসপাতালে পড়ে থাকবে। আর পদ্মজাকে একবার বাড়ি নিয়ে যেতে পারলেই হলো, আর মুক্তি পাবে না। রমজান সবার আড়ালে দ্রুত ঘাটে গেল। রক্তমাখা ছুরি আর হাতের রুমাল নদীতে ছুঁড়ে ফেলল। এশারের আজান পড়েছে। পদ্মজা ধীরে ধীরে চোখ খুলল। নিজেকে নিজের ঘরে আবিষ্কার করলো। মাথা ব্যথা করছে খুব। সে এক হাতে কপাল চেপে ধরে। তখনই দুপুরের সব ঘটনা মনে পড়ে যায়। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল সে, তখন কে যেন পিছন থেকে মুখে কিছু একটা চেপে ধরে। তারপর আর কিছু মনে নেই। পদ্মজা দ্রুত উঠে বসে। জুতা না পরেই ঘর ছেড়ে বেরিয়ে আসে। সিঁড়ি বেয়ে নামার সময় লতিফার দেখা পেল। লতিফা পদ্মজাকে দেখে বলল, কই যাইতাছো? পূর্ণা কোথায়? পূর্ণার কাছে যাব। পূর্ণা তো উপরে। পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করে, উপরে মানে 3 তলায়? হ। এখানে কে নিয়ে আসলো? পদ্মজা প্রশ্ন করলো ঠিকই, উত্তরের আশায় থাকলো না। দৌড়ে 3 তলায় চলে যায়। 3 তলার একটা ঘরেই পালঙ্ক আছে। রুম্পা যে ঘরে ছিল। পদ্মজা সেই ঘরে এসে মৃদুলকে দেখতে পেল। মৃদুল চেয়ারে বসে আছে, বিছানায় শুয়ে আছে পূর্ণা। পদ্মজা উস্কার গতিতে পূর্ণার মাথার কাছে গিয়ে বসলো। মৃদুল পদ্মজাকে দেখে সংকুচিত হয়, বলল, পূর্ণা ভালো আছে ভাবি? ও কি অজ্ঞান? না, ঘুমাইতেছে। কিছুক্ষণ আগে সজাগ ছিল। খেয়েছে?
হ্যাঁ, আপনার ধারে অনেকক্ষণ বইসা ছিল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিল, তারপর পূর্ণার গালে কপালে চুমু দিল। মৃদুলকে প্রশ্ন করলো, প্রেমাপ্রান্ত কোথায়? বাড়িত গেছে। ঠিক আছে ওরা? জি ভাবি। আর লিখনসার কথা শুনে মৃদুল চুপ হয়ে যায়। পদ্মজা উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করলো, উনি কোথায়, কেমন আছেন? মৃদুল মাথা নত করে বললেন, ভাবি, ভিড়ের মাঝে কেউ একজন ভাইরে ছুরি মারছে। পদ্মজা এক হাতে নিজের মুখ চেপে ধরে, তারপর কাপা সুরে বলল, বেঁচে আছে? জানি না ভাবি, হাসপাতালে নিয়ে গেছে সবাই। পুলিশ আইছিল বিকালে। পদ্মজার চোখে জলমল টলমল করে উঠে। মানুষটা এতদিন তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, ধৈর্য ধরে থেকেছে, কঠিন ব্যক্তিত্বের আড়ালে তার জন্য ভালোবাসার যত্ন করে রেখেছে। পদ্মজা সবকিছু জানে, সব জেনেও সে কিছু করতে পারেনি। ভালো তো করতে পারলো না, উল্টো তার জন্য ক্ষতি হয়ে গেল। পদ্মজার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। দ্রুত সে জল মুছে ফেলল। আফসোস হচ্ছে ঘাটে কথা বলা একদম ঠিক হয়নি। মেয়েগুলো হাতছাড়া হয়ে গেছে ভেবে সে চঞ্চল হয়ে উঠেছিল। আর লিখন আজ এত উত্তেজিত হয়ে পড়েছিল। সব ভাগ্যে লেখা ছিল, তাই হয়তো হয়েছে। কখনো হায় হুতাশ করতে নেই। তাই পদ্মজা সিদ্ধান্ত নিল সে লিখনের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করবে, যেন সে সুস্থ হয়ে ওঠে। লিখনের জন্য পদ্মজার প্রার্থনা করা দায়িত্ব। পদ্মজার কাছে এতটুকু অধিকার লিখনের আছে। পদ্মজা মৃদুলকে বলল, পূর্ণা ঘুমাক তাহলে, দেখে রাখবেন, আমি আসছি। আচ্ছা ভাবি। পদ্মজা ঘর ছেড়ে বেরিয়ে গেল। মৃদুল দরজার বাইরে তাকিয়ে রইল। পদ্মজাকে তার অনেক প্রশ্ন করার আছে। লিখন পদ্মজার নামে যে অপবাদ দেওয়া হয়েছে সেটা যে মিথ্যা মৃদুলের চেয়ে ভালো করে কে জানে। সে নিজের চোখে দেখেছে। লিখন সার কষ্ট, পদ্মজার সম্মান রক্ষার্থে নিজের অনুভূতি লুকিয়ে রাখার প্রচেষ্টা, একটু কথা বলার আশায় ছটফট করা। এত বড় মিথ্যা অপবাদ হাওলাদার বাড়ির মানুষেরা কেন দিল? আর পদ্মজার গায়ের দাগগুলো, সেগুলো কিসের? আমির হাওলাদার কোথায়? মৃদুলের ভাবনার সুতো ছিঁড়ে যায় লতিফার আগমনে। লতিফা খাবারের প্লেট টেবিলের উপর রাখলো, তারপর বলল, পূর্ণার খাওন দিয়া গেছি, আর আপনারে আম্মা কইছে নিচে যাইতে। মৃদুল বলল, একটু পরে যামু। আম্মা আব্বা খাইছে? হ, খাইছে। অন্যরা খায় নাই? সবাই খাইছে। মৃদু ভাইজান বাড়িত নাই। কুত্তার বাচ্চা লুকাইছে। লতিফা আর চোখে মৃদুলকে দেখল। মৃদুল রাগে ছটফট করছে, এক হাত দিয়ে আরেক হাত খামচে ধরে রেখেছে। লতিফা বলল, আপনার আম্মার মেজাজ ভালা না। কেন, কি হইছে? কইতে পারি না, আপনার আব্বার লগে চিল্লাইতে শুনছি। মৃদুলকে চিন্তিত হতে দেখা গেল না। তার আম্মা একটু বদরাগী, সবসময় চেঁচামেচি করে, এতে সে অভ্যস্ত। মৃদুল লতিফাকে বলল, আমির ভাই কই আছে? ঢাকাত গেছে। কোন দিন আইব জানি না। আচ্ছা যাও এখন। লতিফা জায়গা ত্যাগ করলো। মৃদুল ধীরে ধীরে হেঁটে জানালার কাছে গেল। জানালার কপাট খুলে দিল। আজ চাঁদ উঠেছে, জ্যোৎস্না রাত। সে পূর্ণাকে ভালোবাসার কথা বলার জন্য এমন একটা রাতের অপেক্ষায় করেছিল। জানালা খুলে দেওয়াতে চাঁদের আলো পূর্ণাকে ছুঁয়ে দেওয়ার সুযোগ পায়। চাঁদ তার নিজস্ব মায়াবী আলো নিয়ে ছড়িয়ে পড়ে পূর্ণার সারা মুখে। পূর্ণার চোখ মুখ সেই আলোয় চিকমিক করে ওঠে, অন্যরকম সুন্দর দেখায়। মৃদুল পূর্ণার পাশে এসে বসলো। পূর্ণার মুখের দিকে তাকাতেই মৃদুলের চোখে ভেসে উঠে রিদোয়ান কিভাবে পূর্ণার গলা চেপে ধরেছিল। মৃদুলের মেজাজ চড়ে যায়। রিদোয়ানকে সে যতক্ষণ ইচ্ছামতো পেটাতে না পারবে শান্তি মিলবে না। মৃদুল অনেকক্ষণ রিদোয়ানকে খুঁজেছে, পেল না। মৃদুল ছটফট করতে করতে বিড়বিড় করলো, হারামির বাচ্চা। পূর্ণা ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠে একপাশ হয়। পূর্ণার দেহ নিস্তেজ হয়ে পড়েছিল। প্রান্ত পূর্ণাকে বাড়ি নিয়ে যেতে বলে। বাসন্তী বাড়িতে একা, তিনি কিছুই জানেন না। তখন মজিদ বললেন, পূর্ণাকে তাদের বাড়িতে নিয়ে গেলে বেশি ভালো হবে। পদ্মজা সেখানে আছে। মৃদুলও রাজি হয়ে যায়। তার কাছাকাছি থাকবে পূর্ণা, এর চেয়ে আনন্দের কি হতে পারে?
প্রান্ত মেনে নিল। এই মুহূর্তে মৃদুলই পূর্ণার অভিভাবক। মৃদুল বুঝতে পারেনি মজিদ হাওলাদার ভালো মানুষই দেখাতে এই প্রস্তাব দিয়েছেন, যাতে গফুর মিয়া বা মৃদুল অথবা গ্রামবাসী কেউই মজিদকে দোষী না ভাবে। মজিদ সবাইকে নিজের উদারতা দেখিয়েছেন। গ্রামবাসীর উদ্দেশ্যে বলেছেন, পদ্মজা দোষী হলেও তার বোন দোষী নয়। রিদওয়ান পূর্ণার সাথে অন্যায় করেছে, এজন্য রিদওয়ানের শাস্তি হবে। তিনি রিদওয়ানকে সবার সামনে থাপ্পড় দিয়েছেন আর বলেছেন, পূর্ণা সুস্থ হলে পূর্ণার কাছে ক্ষমা চাইবে রিদওয়ান। মৃদুল কম্পাউন্ড থেকে বেরিয়ে পূর্ণার এক হাত মুঠোয় নিয়ে হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্চারণ করল, তাড়াতাড়ি সুস্থ হইয়া যাও, আমি তোমারে নিয়া যাইতে আইছি। মৃদুল পূর্ণার হাতে আলতো করে স্পর্শ করতে করতে তার মায়াবী মুখখানা মুখস্থ করে নিল। মৃদুলের ইচ্ছে হচ্ছে পদ্মজার মতো পূর্ণার কপালে চুমো এঁকে দিতে, কিন্তু সেই বৌদ্ধতা বা সাহস তার নেই। সে পূর্ণার এক হাত শক্ত করে ধরে রাখল। পদ্মজা ঘরে প্রবেশ করতেই মৃদুল বিজলির গতিতে পূর্ণার হাত ছেড়ে ফেলে। তারপর নিঃশ্বাসের গতিতে দূরে গিয়ে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে পূর্ণার ঘুম ভেঙে যায়। মৃদুল এত জোরে হাত ছুঁড়েছে, ঘুম তো পালানোরই কথা। পদ্মজা অবাক হয়ে মৃদুলকে দেখলো। এত ভয় পাওয়ার কি হলো? পূর্ণা চোখ খুলে পদ্মজাকে দেখে খুব খুশি হয়। সে দ্রুত উঠে বসলো। পদ্মজা পূর্ণার পাশে গিয়ে বসলো। পূর্ণা শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরে বলল, আপা। পদ্মজা মৃদু হেসে বলল, বোন আমার। তারপর পূর্ণার দুই গালে হাত রেখে বলল, কষ্ট হচ্ছে? পূর্ণা মৃদুলকে দেখলো, তারপর পদ্মজাকে বলল, না আপা। মৃদুল উসখুস করতে করতে বলল, আমি তাইলে যাই ভাবি, ওইখানে পূর্ণার খাবার আছে। পদ্মজা মাথা নেড়ে সম্মতি দিল। মৃদুল দরজার বাইরে গিয়ে পূর্ণার দিকে তাকালো একবার। পূর্ণার বদলে সে পদ্মজাকে তাকিয়ে থাকতে দেখলো। মৃদুল জোরপূর্বক হেসে জায়গা ছাড়ল।